সিটি কর্পোরেশনের নজরদারির অভাব আর গাফেলতির কারণে ময়লার গাড়ি চাপায় একের পর এক প্রাণ ঝরছে সড়কে। নিয়মিত চালকের বাইরে হেলপার কিংবা অন্য বিভাগের অপেশাদার কর্মীরা কিভাবে সিটি কর্পোরেশনে গাড়ি চালাচ্ছে উঠছে সে প্রশ্ন। 2021 সালের 24 নভেম্বর রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপে প্রাণ হারান নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। তার মৃত্যুর পর রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবস্থান নিয়েছিলেন নগর ভবনের সামনেও। নাঈমের মৃত্যু নিয়ে আন্দোলনের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান নামের এক সংবাদকর্মী। দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন তিনি। ময়লার গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার প্রাণ হারালো কিশোর মাহিন। ওই দিন রাত 9টার দিকে রাজধানীর উত্তর মুগদায় মদিনাবাগ সড়কে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি কেড়ে নিল এই কিশোরের প্রাণ। আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মাহিনের মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। আমার দাদা কই বাড়ি দিচ্ছে মতো বাড়ি ফিরে ফালাতে পারে আবার উঠপাচার তুলে ড্রাইভারে চালানে হেল্পারে চালাইছে নেশাগ্রস্ত হইয়া চালাইয়া রং সাইড দেওয়ারে মাইরা দিছে। প্রথমে বাম্পারে বাড়িতে ফালাইছে, পরে চাক্কার বুকের উপরে দৌড়া দিছে। ময়লা আবর্জনা পরিবহনের জন্য সিটি কর্পোরেশনের গাড়ি চলাচলের নির্দিষ্ট সময়সীমা আছে। তারপরও অনেক সময় দিনের বেলা কিংবা ভর দুপুরে ময়লা পরিবহনের অভিযোগ। যাদের এসব দেখভাল করার কথা তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। নির্দেশনা আছে, কিন্তু আমরা দেখছি নির্দেশনার বাইরেও কিন্তু দিনের বেলাও এই যানবাহনগুলি চলে এবং দানবের মতন চলছে। সড়কে যেভাবে বেপরোয়া এই ময়লার গাড়িগুলি চালক, তারা আসলে পথচারীকে পথচারী মনে করে না, এমনকি যানবাহনকে যানবাহন মনে করে না। আমি তো মনে করি আসলে এই সিটি কর্পোরেশন ময়লার গাড়িগুলি এখন নয়া ঘাতকের আকার ধারণ করেছে এবং বিগত 3 বছরে প্রায় 14 থেকে 15 জন কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তো আসলে সিটি কর্পোরেশনের এই গাড়িগুলি শুধু চলার সময়সীমা না, এখানে আসলে সব ধরনের অনিয়ম আছে। চালকের আসলে চালক না বসে বহিরাগত বসছে, অনেক সময় মশক কর্মী, পরিচ্ছন্ন কর্মী, অফিস সহকারী তারা বসে পড়ছে এবং যাদের আসলে ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকছে না। দুঃখজনক যে আমাদের সিটি কর্পোরেশনে অসংখ্য যানবাহন আছে, তাদের নিবন্ধন নাই, লাইসেন্স নাই, ফিটনেস থাকছে না। তো সিটি কর্পোরেশন সরকারি প্রতিষ্ঠান হিসাবে তারা তো আসলে প্রাইভেট সেক্টরের যারা পরিবহন চালান বা ব্যবসা করেন তাদেরকে পথ দেখানোর কথা। এখন তারাই আসলে অব্যবস্থাপনা অনিয়মের একটা বিরাট ছকে কিন্তু পড়ে গেছে। তো আসলে এই যে দুর্ঘটনাগুলি ঘটলে আমরা সবসময় দেখি যে চালকের আসনে অন্য কেউ বসে আছে, বহিরাগত কেউ বসে আছে। এটা তো দীর্ঘদিনের একটা অভিযোগ। আমাদের পরিবহন পুল যেটা আছে এবং পরিবহন ব্যবস্থাপনার জন্য পরিবহন বিভাগ আছে, এখানে যারা কর্মকর্তা আছে তারা তো মাস শেষে একটা মোটা অঙ্কের বেতন পাচ্ছেন এবং তাদের তো দায়িত্ব আছে। গাড়িগুলি যে অনিয়ম করছে, অব্যবস্থাপনা করছে, এই অব্যবস্থাপনা ঠেকানোর জন্য তাদের পদক্ষেপ কী ছিল সেটা নিয়ে কিন্তু কথা বলতে হবে। শুধুমাত্র চালকের উপর দোষ চাপালে হবে না, চালকের দোষ আছে, কিন্তু যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তাদের তো এখানে নজরদারির যে ঘাটতি সেটা তো সুস্পষ্ট। কেননা এই আমাদের সিটি কর্পোরেশনে কিন্তু খুব বেশি ভারী যানবাহন আছে তা না, 500 থেকে 550 মতন তাদের ভারী যানবাহন আছে। এই ভারী যানবাহনগুলোর মধ্যে যদি সিসিটিভি বসানো থাকে তাহলে আসলে চালকের আসনে কে বসছে সেটা তো রিয়েল টাইম প্রকৃত সময় মনিটরিং করা সম্ভব এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব। এবং গাড়িগুলি যেভাবে বেপরোয়াভাবে সড়কে আমরা দেখি দানবের মতন চলতে থাকে, তো সেখানে গতি নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, সেখানে তো স্পিড ট্র্যাকারও বসানো যেত, গতিটা মনিটরিং করা যেত। সেই কাজগুলি কিন্তু তারা করছেন না। না কাজ করে যখনই দুর্ঘটনা হয় তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটিতে সবসময় চালকের উপর একটা দোষ চলে আসে, কিন্তু ব্যবস্থাপনায় যে একটা অনিয়ম, একটা ব্যাপক দুর্বলতা আছে সেটা নিয়ে কিন্তু আসলে তদন্ত কমিটিতে কোনো ধরনের সুপারিশও আসছে না। তাহলে এই যে আমরা যে সিটি কর্পোরেশন আমরা বলছি, সিটি কর্পোরেশন তাদের যদি জবাবদিহি এখানে নিশ্চিত না করা যায় এই দুর্ঘটনাগুলি আসলে কমানো সম্ভব হবে না। জবাবদিহিতা আরও নিশ্চিত করতে হবে। আপনি সঠিক বলেছেন, আমরা যেহেতু পর্যায়ক্রমে আধুনিকায়নে যাচ্ছি, স্বয়ংক্রিয় উপায়গুলোতে যাচ্ছি, আমরা আমাদের একটি নতুন মোটর গ্যারেজ আমরা স্থাপন করছি। সেখানে আপনারা জানেন সেখান থেকে আমরা এই নতুন যেই অভিনব যে স্বয়ংক্রিয় যেই প্রযুক্তি নির্ভর যে বিষয়গুলো আছে সেগুলো তখন আমাদের প্রত্যেকটা গাড়িতেই আমরা সন্নিবেশ করব, যাতে করে নির্ধারিত
জায়গার বাইরে এবং গতিতে ছাড়া তারা অন্য কোথাও এরকম কোনো অবহেলা গাফিলতিতে তারা সম্পৃক্ত হতে না পারে। আর এটা আমাদের নজরে আছে এবং আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। আমাদের মোটর গ্যারেজের কার্যক্রমটা প্রকল্পটা সম্পন্ন হলেই এই ব্যাপারে আমাদের ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করছি। মাহিনকে চাপা দেওয়া গাড়িটির ওই সময় চালক ছিলেন কামাল। সেদিন তিনি গাড়িটি চালাননি। ময়লার গাড়ি চালাচ্ছিল হেলপার রুবেল। এর আগেও ঘটেছে এমন ঘটনা। এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না কেন? অবশ্যই পরিবহন বিভাগের এখানে নজরদারির ব্যাপক একটা আমি মনে করি যে অভাব রয়েছে। কারণ আমি যেটি বলছিলাম যে সিটি কর্পোরেশনে তাদের ভারী যানবাহনের সংখ্যা কিন্তু খুব বেশি না, এবং এটা নজরদারি করতেও যে খুব বেশি বেগ পেতে হবে তা না। আমাদের প্রযুক্তির ব্যবহার কিন্তু আমরা বাড়াতেই পারি। যেখানে আমরা প্রাইভেট সেক্টরে যানবাহনকে তাদের স্পিড গভর্নর বসানোর কথা বলছি, সিসিটিভি বসানোর কথা বলছি, এবং এই কমিটিগুলিতে কিন্তু সিটি কর্পোরেশন যারা নীতি নির্ধারণ থাকেন তারাও কিন্তু বসে আছেন, তারাই সুপারিশগুলি দিচ্ছেন। কিন্তু তাদের নিজের ঘরের ভিতরে যে দুর্বলতা সেদিকে তো তারা তাকাচ্ছেন না। আসলে এই দুর্বলতা যদি দূর করতে হয় ঘর থেকেই শুরু করতে হবে। তো সেখানে অবশ্যই আমি মনে করি যে এখানে তদারকি এবং মনিটরিংয়ের একটা ব্যাপক ঘাটতি আছে। নতুবা এই অভিযোগগুলি যেগুলো আসে দুর্ঘটনা ঘটে, এটা তো দীর্ঘদিনের অভিযোগ। এই অভিযোগগুলি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। সেখানে আসলে সদিচ্ছা লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিটি কর্পোরেশনকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এ ঘটনায় গাফিলতি ছিল স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এতে আমরা শঙ্কিত যে এরকম আরও হয়তোবা কিছু অবহেলা গাফিলতি থাকতে পারে। এর জন্য আমরা রবিবার থেকেই কঠোর ব্যবস্থা নিব, পূর্ণ সংস্কার করব। যারা যারা এরকম পাওয়া যাবে সবাইকে আমরা তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিব। শুধু শিকারেই কি দায় শেষ? সড়কে এমন মৃত্যু বন্ধ হবে কবে? আমরা যে গতিসীমার কথা বলি, সেটা নগর কেন্দ্রিক হোক বা মহাশয় হোক, এই গতিসীমাটা আসলে একটা আইন, এটা মানতে হবে। আমাদের ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার। সেটা কখন? যখন সড়কে যানজট থাকে না বা যানবাহনের একটা চাপ কম থাকে। যখন যানজট তৈরি হয় বা চাপ বেশি থাকে তখন তো আসলে 50 কিলোমিটার চালানোই সম্ভব না। আমরা 5 কিলোমিটার বেশি গতিতে চালাতে পারি না। কিন্তু সিটি কর্পোরেশনের গাড়িগুলি যেহেতু এটা কর্পোরেশনের গাড়ি, তাদের সরকারি প্রতিষ্ঠান হিসাবে তাদের একটা সবসময় ওই যে ভিতর থেকে একটা দেখা যায় যে শক্তি কাজ করে, যে অন্য যানবাহনকে তারা যানবাহনই মনে করছে না বা পথচারীকে পথচারী মনে করছে না। বেপরোয়া একটা মনোভাব। কারণ ওই যে সরকারি প্রতিষ্ঠান হিসাবে তারা জানে যে আইন হয়তোবা তাদের জন্য প্রযোজ্য হবে না। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের সড়কে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক বিভাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আইন সবার জন্যই সমান। শুধুমাত্র আমি বেসরকারি যানবাহনগুলিতে আইন প্রয়োগ করব আর এখানে সিটি কর্পোরেশনের যে বেপরোয়া আমরা মনোভাব দেখছি যে অনেকটা দানবের মতন আমাদের সড়কে চলছে, তাদের উপর আইন প্রয়োগ হবে না, তাহলে কিন্তু সড়কে বিশৃঙ্খলা কমবে না। এবং গতির যে বিষয়টি এটা মানাতে হবে। সে কারণেই আমি মনে করি শুরুটা আসলে ঘর থেকেই শুরু করতে হবে। সিটি কর্পোরেশনের যে ভারী যানবাহনগুলি আছে, সেটা পে লোডার হোক বা ময়লার গাড়ি হোক, অবশ্যই সেখানে স্পিড ট্র্যাকার বসাতে হবে, যাতে করে রিয়েল টাইমে আমরা সিটি কর্পোরেশনের তাদের নিজস্ব একটা সেন্ট্রাল মনিটর থাকবে, সেখানে বসে থেকে এটা পর্যবেক্ষণ করতে হবে যে গাড়িগুলি কোন রুটে চলছে, চালকের আসনে কে বসে আছে, কত গতিবেগে চালাচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু শাস্তি দিতে হবে। আমরা তো শাস্তির নজির দেখি না। এই যে বিভিন্ন সময় দুর্ঘটনা হয়, তদন্ত হয়, তদন্তে যে যাদের নাম বের হয়ে আসে তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে? যদি শাস্তি যদি না দেওয়া হয়, সেখানে যদি আমরা শাস্তির বদলে তাকে ক্ষমা করে দেওয়া হয়, অনেক সময় দেখি পুরস্কৃত করা হয়। এমনকি যে পরিবহন ব্যবস্থাপনার মধ্যে যারা আছে সিটি কর্পোরেশনের, তারা অনেক সময় দেখি ম্যানেজ হয়ে যাচ্ছেন। তাহলে তো আসলে আখেরে যে পরিবর্তনের আমরা একটা সম্ভাবনা দিচ্ছি, এই পরিবর্তন তো আসবে না এবং এই দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। অবশ্যই তাদেরকে দায় নিতে হবে এবং মূল দায়িত্ব তাদেরই। কেননা সমস্ত পরিবহন এবং পরিবহনের যে চালক কোন পরিবহনে বরাদ্দ পাচ্ছে এটা তারাই ঠিক করে দেয়। এতটুকু পর্যন্ত তাদের থেমে গেলে হবে না। বরাদ্দ দিয়ে দিলাম যে বাহনটিকে এবং যে চালককে এখানে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো বা অ্যাসাইন করা হলো, সেই চালক কি চালকের আসনে আছে কি না সেটা তো মনিটরিং করতে হবে। তো এই মনিটরিংয়ের যদি ঘাটতি হয়, এই দায়িত্ব আসলে পরিবহন বিভাগের তাদেরকে নিতে হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।